আজ আমরা ভারতের একটা বেশ শিওরে ওঠার মতো অপরাধের গভীরে যাব। হুম। আলোচনা করব কেডি ক্যাম্পাম্মাকে নিয়ে, যাকে অনেকে সায়ানাইড মল্লিকা নামে চেনে, ভারতের প্রথম মহিলা সিরিয়াল কিলার যিনি সাজা পেয়েছেন। হ্যাঁ, এই কেসটা সত্যি সাড়া ফেলেছিল। তো আমাদের কাছে ওর মামলার কিছু তথ্য, কিছু রিপোর্ট আছে। সেখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে ওর অপরাধের ধরনটা ঠিক কী ছিল, উদ্দেশ্যই বা কী, আর সমাজে এর কি প্রভাব পড়ল। অবশ্যই, বিশেষ করে ওই মন্দিরের ব্যাপারটা, তাই না? হ্যাঁ, একটা পবিত্র জায়গায় কিভাবে উনি মানুষের বিশ্বাসকে কাজে লাগালেন, এটা ভাবলেই কেমন লাগে। ঠিক। কেডি ক্যাম্পাম্মা ওর আসল নাম। উনি মূলত ধরুন ১৯৯৯ থেকে ২০০৭ এই সময়টায় ব্যাঙ্গালোর কর্ণাটকে বেশ সক্রিয় ছিলেন। ওর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কিছু জানা যায়? কেন এই পথে এলেন? দেখুন, যা শোনা যায় ওর জীবনে দারিদ্র্য ছিল, আর একটা ব্যর্থ বিবাহিত জীবনও ছিল। অনেকেই মনে করেন হয়তো এই হতাশা, এই পরিস্থিতি থেকেই উনি প্রথমে ছোটখাটো চুরি এসব করতেন। আচ্ছা। পরে সেটাই হয়তো আস্তে আস্তে এত ভয়ঙ্কর হত্যাকাণ্ডের দিকে চলে যায়। আর শিকার কাদের উনি টার্গেট করতেন? মনে হয় খুব নির্দিষ্ট কিছু মানুষকে বাঁচতেন। হ্যাঁ, একদম। ওর টার্গেট ছিলেন মূলত মন্দিরে আসা মহিলারা। মন্দিরে? হ্যাঁ, বিশেষ করে যারা একটু সমস্যায় আছেন, ধরুন হয়তো বিধবা বা খুব আর্থিক কষ্টে আছেন, কিংবা পারিবারিক অশান্তি চলছে, এই ধরনের। বয়স কেমন? বয়সটা সাধারণত ৩০ থেকে ৫০-এর মধ্যেই থাকত। উনি কি করতেন? নিজেকে খুব ধার্মিক, একজন সাহায্যকারী হিসেবে তুলে ধরতেন। ও। বলতেন যে বিশেষ পুজো করে দেবেন বা কোনো আচার অনুষ্ঠান করে সব সমস্যা মিটিয়ে দেবেন। এই আশ্বাস দিয়েই আসলে বিশ্বাসটা অর্জন করতেন। আচ্ছা, এই বিশ্বাসটাই তাহলে আসল অস্ত্র ছিল? একদম। এটাই ছিল ওর মূল হাতিয়ার। তারপর? বিশ্বাস অর্জনের পর কি করতেন? মন্দিরে? না না, সাধারণত উনি শিকারকে কোনো একটু নিরিবিলি নির্জন জায়গায় নিয়ে যেতেন। যেমন? হয়তো মন্দিরেরই কোনো রেস্টরুম বা ধরুন কাছাকাছি কোনো ফাঁকা এলাকা। সেখানে খুব ঠান্ডা মাথায় শিকার খাবার বা পানীয়র সাথে সায়ানাইড মিশিয়ে দিতেন। সায়ানাইড? হ্যাঁ, আর সায়ানাইড তো খুব দ্রুত কাজ করে, শিকার প্রায় সঙ্গে সঙ্গে মারা যেতেন। ভাবা যায় না। তারপর উনি মৃতদেহ থেকে গয়না, টাকা যা পেতেন, মূল্যবান জিনিস সব নিয়ে চম্পট দিতেন। উদ্দেশ্য একদম পরিষ্কার, লুট। কিন্তু এই যে সায়ানাইডে মৃত্যু, এতে তো কোনো আঘাতের চিহ্ন থাকার কথা নয়, তাই না? ঠিক। তাহলে পুলিশ কি প্রথম দিকে বিভ্রান্ত হয়নি? খুবই হয়েছিল, একদম ঠিক পয়েন্ট। প্রাথমিক পর্বে বেশ কয়েকটা ঘটনাকে তো আত্মহত্যা বা স্বাভাবিক মৃত্যু বলেও ভাবা হয়েছিল। কারণ কোনো হিংসার চিহ্ন নেই। হ্যাঁ, বাইরে থেকে কিছুই বোঝার উপায় ছিল না। কিন্তু যখন একই প্যাটার্নে ঘটনাগুলো ঘটতে লাগলো, বিশেষ করে মন্দিরের আশেপাশে, তখনই পুলিশের সন্দেহটা দানা বাঁধে। শেষ পর্যন্ত যা জানা যায়, উনি অন্তত ৬ জন মহিলাকে এই একই পদ্ধতিতে খুন করেছিলেন। ৬ জন? ধরা পড়লেন কিভাবে শেষমেশ? এতগুলো কেসের পর নিশ্চয়ই কোনো ক্লু? হ্যাঁ, তদন্তে গতি এলো ২০০৭ সালে, নাগবেনী বলে একজন মহিলার মৃত্যুর পর। ওই কেসটাতে কিছু প্রত্যক্ষদর্শী, আর তার থেকেও বড় কথা, একটা দোকানে ক্যাম্পাম্মার সিসিটিভি ফুটেজ পাওয়া যায়। ওহ, আচ্ছা। যেখানে ওকে শেষবার নাগবেনীর সাথেই দেখা গিয়েছিল। ওই সূত্র ধরে পুলিশ এগোয় এবং ওকে গ্রেপ্তার করে। তারপর স্বীকারোক্তি? হ্যাঁ, জেরার মুখে উনি ভেঙে পড়েন, ওই ৬টা খুনের কথাই স্বীকার করেন। আর এই মারাত্মক বিষ, সায়ানাইড, হুম। এটা উনি পেতেন কোত্থেকে? এটা তো চাইলেই পাওয়ার কথা নয়। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দিক। উনি এটা জোগাড় করতেন স্বর্ণকারদের কাছ থেকে। স্বর্ণকার? হ্যাঁ, গয়না পরিষ্কার বা পালিশের কাজে খুব অল্প পরিমাণে সায়ানাইডের ব্যবহার হয় বা হতো। ক্যাম্পাম্মা সম্ভবত এই সুযোগটাই নিতেন, হয়তো মিথ্যে বলে বা অন্য কোনো উপায়ে এই বিষটা জোগাড় করতেন। তার এটা বিষের সহজলভ্যতা নিয়েও একটা বড় প্রশ্ন তুলে দেয়। অবশ্যই, মারাত্মক প্রশ্ন। এই ঘটনাটা তো তখন মিডিয়ায় অমচমানোরং ফেলে দিয়েছিল নিশ্চয়। সাংঘাতিক। বিশেষ করে এই যে ধর্মীয় স্থান, মানুষের বিশ্বাস, সেটাকে এভাবে কাজে লাগিয়ে খুন। হ্যাঁ, সেটাই। বিচার কি হলো? ২০১০ সালে একটা খুনের মামলায় ওর মৃত্যুদণ্ড হয়। মৃত্যুদণ্ড? হ্যাঁ, তবে পরে ২০১২ সালে সেই সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। উনি এখনও জেলেই আছেন। আর এই সায়ানাইড মল্লিকা নামটা? ওটা সংবাদ মাধ্যমেই দিয়েছিল। ওর অপরাধের পদ্ধতির সঙ্গে নামটা জুড়ে যায় আর কি।
এই কেসটা শুধু একটা ক্রাইম স্টোরি হিসেবে নয়, সমাজতাত্ত্বিক দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কি রকম? মানে মহিলারাও যে এত ঠান্ডা মাথায় এত নৃশংস অপরাধ করতে পারে, এই ধারণাটা অনেককে নাড়িয়ে দিয়েছিল। আর অবশ্যই বিশেষ সহজলভ্যতা নিয়ে বিরাট বিতর্ক শুরু হয়। এর প্রভাব কি শুধু খবর বা আদালতেই সীমাবদ্ধ ছিল, নাকি আরও ছড়িয়েছিল? ভিত্তি করে তার মানে সমাজ সত্যি চমকে গিয়েছিল এটা দেখে। হ্যাঁ, যে একজন আপাতদৃষ্টিতে সাধারণ নিরীহ দেখতে মহিলা ধর্মের আবরণে এতগুলো খুন করতে পারে ঠান্ডা মাথায়। তাহলে সব মিলিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে, কেম্পাম্মার ঘটনাটা শুধু একজন সিরিয়াল কিলারের গল্প নয়। এটা আমাদের বিশ্বাস, আমাদের দুর্বলতা, আমাদের নিরাপত্তার ধারণা, এগুলো নিয়ে অনেক গভীর প্রশ্ন তুলে দেয়। ঠিক, এবং সেই সঙ্গে এটাও ভাবতে বাধ্য করে যে সমাজে এই ধরনের মারাত্মক রসায়নের উপর নিয়ন্ত্রণ কতটা জরুরি। মানে কিভাবে একজন ব্যক্তি সিস্টেমের ফাঁক গলে এমন ভয়ঙ্কর জিনিস হাতে পেয়ে যেতে পারে, এটাও এই কেসের একটা বড় দিক। সত্যি, এই ঘটনাটা বোধহয় সবচেয়ে অস্বস্তিকর যে প্রশ্নটার সামনে আমাদের দাঁড় করিয়ে দেয়, সেটা হলো আমরা কি সত্যিই চেহারা দেখে বা জায়গা দেখে নিরাপত্তার আশ্বাস পেতে পারি? পরিচিত পরিসর বা যাকে আমরা পবিত্র ভাবি, সেখানেও যে আস্থার ভেদটা কতটা নড়বড়ে হতে পারে, এটাই হয়তো সবচেয়ে বড় ভাবনার বিষয়। একদম, চেহারা বা স্থান হয়তো কিছুই না,